আমরা আলোচনা করছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে, ভারতের শিল্প এবং তার বেসিক কিছু জায়গা আমরা আলোচনা করেছিলাম, এবং বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো আমরা প্রশ্ন উত্তর আকারে আমরা আলোচনা করে এগিয়ে যাব। ঠিক আছে, তাহলে সবাই রেডি আশা করি। চলো, একের পর এক প্রশ্ন আসবে, সেগুলোকে আলোচনা আমরা করব। তো দেখো, ভারতের শিল্প, এই যে চ্যাপ্টারটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে মোটামুটি মানে চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে। তো প্রথম প্রশ্ন দেখো, যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি, ভারতের প্রথম ইস্পাত কেন্দ্র কোনটি? কি হবে, কারো জানা আছে? Yes, sir. তামিলনাড়ু আরকটের পোর্টানোভা। হ্যাঁ, দেখো এখানে বলা হয়েছে। হ্যাঁ বলো, কিছু বলছো? কেউ কিছু বললে? না স্যার। আচ্ছা, এই যে লৌহ ইস্পাত শিল্প, ঠিক আছে, লৌহ ইস্পাত শিল্প মানে আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আধুনিক আর কি যান্ত্রিক সভ্যতার মেরুদণ্ড। প্রথমত এটা জেনে রাখো, লৌহ ইস্পাত শিল্প যে রয়েছে সেটাকে বলা হয় আধুনিক যান্ত্রিক সভ্যতার মেরুদণ্ড, অর্থাৎ ব্যাকবোন। ব্যাকবোন ইংলিশে বলে মেরুদণ্ড, ব্যাকবোন অফ মডার্ন ইন্ডাস্ট্রি। ব্যাকবোন অফ মডার্ন ইন্ডাস্ট্রি অর্থাৎ আধুনিক আর কি যান্ত্রিক সভ্যতার আর কি মেরুদণ্ড বলা হয়। তো ভারতের প্রথম ইস্পাত কেন্দ্র গঠিত হয়েছে তামিলনাড়ুর আরকোটের পোর্টানেবো বলে যে জায়গাটি আছে, সেটা 1830 সালে। 1830 সালে এটি গঠিত হয়েছে। যদিও এটা কিছুদিন পর বন্ধ হয়ে যায়, এবং এর পরে 1874 সালে বর্ধমানের কুলটিতে বরাকর, 1874 মানে এটাকে বলা হয় প্রথম, কিন্তু এটা বেশি দিন চলেনি। এরপর 1874 সালে কি হয়, বর্ধমানের কুলটিতে বরাকর আয়রন ওয়ার্কস এটা গঠিত হয়েছিল। বরাকর বরাকর আয়রন ওয়ার্কস, আয়রন ওয়ার্কস তৈরি হয়েছিল। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। যাই হোক, আপাতত আমাদের প্রশ্নের উত্তরটা এখানেই শেষ হচ্ছে, যে ভারতের প্রথম কেন্দ্র, লৌহ ইস্পাত কেন্দ্র কোনটি ছিল, এটা ছিল। ঠিক আছে, পরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম ইস্পাত কারখানা। এবার যেটা আমি বললাম যে এটা শুরু হয়েছিল প্রথমে আর কি, এটার হাত ধরে তামিলনাড়ু আরকোটের পোর্টানোভো, কিন্তু এটা কিছুদিন পর বন্ধ হয়ে যায়। এই জন্য হিসাব মতো যদি বলা হয়, ভারতের আর কি সবচেয়ে পুরনো যে ইস্পাত কেন্দ্রটি ছিল, যেটা কারখানাটি যেটা এখনো চলছে, সেটি কোনটি? এখানে উত্তরটা কি হবে? টিসকো, স্যার। টিসকো। টিসকো। আচ্ছা, তোমাদের মধ্যে উত্তর করছে টিসকো। তো টিসকো তৈরি হয়েছে 1907 সালে। 1907 সালে টিসকো তৈরি হয়েছে। ঠিক আছে, 1907 সালে সিআইএসএল। দাঁড়াও 1 মিনিট বাবা, একটুখানি ওয়েট করে যাও। মোটামুটি উত্তর তোমরা বলেছো, একটুখানি আমি আলোচনা করে নিই, তাহলে উত্তরটা দিতে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তো এটা এটা কবে তৈরি হলো? টিসকোটা 1907 সালে জামশেদপুরে তৈরি হলো। ওকে, এরপর দেখো, এই যে ইসকো যেটাকে বলছে, ঠিক আছে, ইসকো যেটাকে বলছে, এইটি অ্যাকচুয়ালি হিসাব মতো এখানে ফ্রম দ্য গিভেন অপশন, এটি হচ্ছে তোমার সবচেয়ে পুরনো আর কি আয়রন কোম্পানি। তার কারণ, এই যে একটু আগে কি বললাম, যে 1874 সালে বর্ধমানের কুলটিতে কি হয়, বরাকর আয়রন ওয়ার্কস তৈরি হয়। পরবর্তীকালে কি হয়, কুলটিতে তোমার মানে কুলটিতে, এই যে দেখো এটা বললাম কি, বরাকর আর কি আয়রন ওয়ার্কস। এরপর কি হয়, 1870 সালে, শুনে নাও আগে গল্পটা, কুলটিতে কি তৈরি হয়, কুলটিতে, কুলটি বলে একটি জায়গা আছে তোমরা জানো বর্ধমানের, কুলটিতে, কুলটি বলে জায়গায় তৈরি হয় কি, বেসেল আয়রন ওয়ার্কস। কি তৈরি হয়? বেসেল, বেসেল আয়রন ওয়ার্কস। তাহলে এখানে আমরা পড়লাম 1874 সালে কি হলো, বরাকর আয়রন ওয়ার্কস। 1870 মানে তারপর আগেই হয়েছিল এটা। ঠিক আছে, মানে এইটা যেহেতু কুলটিতে তৈরি হয়েছিল, বেসেল বেসেল আয়রন ওয়ার্কস। ঠিক আছে, পরবর্তীকালে কি তৈরি হয়, এই দুটো কোম্পানি মিলিত হয়ে কি হয়, আয়রন আর কি ইন্ডিয়ান আয়রন স্টিল কোম্পানি তৈরি হয়। মানে এটা বলার এটাই কারণ, এই যে এই দুটো কোম্পানি, এই দুটো মার্জ হয়ে যায়, মার্জ হয়ে কি হয়, ইসকো তৈরি হয়। ইসকো। ঠিক আছে, তো ইসকো কবে তৈরি হলো? ইসকো অ্যাকচুয়ালি তৈরি হয় ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এটা মানে হচ্ছে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এটা তৈরি হয়েছিল 1936 সালে। ঠিক আছে, এটা আমাদের জন্য লাগে, এই জন্য মাথায় রাখবে। ইসকো 1936 সালে তৈরি হয়, কিন্তু ইসকো তৈরি হওয়ার পেছনে দুটো কোম্পানি রয়েছে।
একটা হচ্ছে বরাকার আয়রন ওয়ার্কস, এটা বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া কুলটিতে 1870 সালে তৈরি হয়েছিল বেসেল আয়রন ওয়ার্কস, এই দুটো মিলিত হয়ে ইসকো হয়। ঠিক আছে, তাহলে হিসাব মতো যদি তুমি দেখো, এটা হচ্ছে জামশেদপুরে হয়েছিল, আর এটা হলো এটা। বোঝা গেল কি বললাম, বলো? ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, স্যার। ডিএসপি মানে হচ্ছে দুর্গাপুর আয়রন মানে স্টিল প্ল্যান্ট। দুর্গাপুর ডিএসপি মানে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, এটা কবে তৈরি হয়েছিল? দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এটা 1956 সালে তৈরি হয়েছিল। তার সহযোগিতা ব্রিটেন, এটা আলোচনা করেছিলাম মনে হয়। ব্রিটেন। কি বললাম বুঝেছো? ইজ ইট ক্লিয়ার? নেক্সট আর কি বাকি রইলো? আর বাকি রইলো বিশ্বেশ্বরাই, যে এটা হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, আর এটা হচ্ছে বিশ্বেশ্বরা। দেখো, ভদ্রা নদীর তীরে, ঠিক আছে, কর্ণাটকে। এটা হচ্ছে বিশ্বেশ্বরা, বি ফর বিশ্বেশ্বরা, মানে বিশ্বেশ্বরা, বিশ্বে বিশ্বেশ্বরা, বিশ্বেশ্বরা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, স্টিল স্টিল ওয়ার্কস লিমিটেড। বোঝা গেল? বিশ্বেশ্বরা লিমিটেড 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 ঠিক আছে, তাহলে এটা এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত কর্ণাটকে। কোথায় এটা পরীক্ষায় দেয়? এটা ভিআইএসএল, এটা কোথায় অবস্থিত? কর্ণাটকে, ভদ্রা রিভার। ঠিক আছে, ভদ্রা রিভারের পাশে। বোঝা গেল? ক্লিয়ার? স্যার ভিআইএসএল টা কবে হয়েছিল? কোনটা? এটা, ও আচ্ছা, এটা এটা তৈরি হয়েছিল 1923 সালে। 1923 সালে তৈরি হয়েছিল। ঠিক আছে, বিশ্বেশ্বরা আয়রন স্টিল প্ল্যান্ট এটা তৈরি হয়েছিল 1923 সালে। তাহলে দেখো মোটামুটি সবকটার সম্পর্কে, মানে আমি যখন পড়ছি আমার তো এটা জানতে হয় দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কবে হলো, বিশ্বেশ্বরা আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্কস কমিটি এটা লিমিটেড হলো 1923, এবং ইসকো সম্পর্কে আমরা জানলাম। অফিসিয়ালি ইসকো আর কি আত্মপ্রকাশ করেছিল 1933 সালে, আর টিসকো তাহলে 1907। তাহলে এবার আমি উত্তরটা বলতে পারবো, অবভিয়াসলি ভারতের প্রাচীনতম কারখানা। এখানে ফ্রম দ্য গিভেন অপশন কি হয়ে গেল? টিসকো, তাই তো? ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ স্যার। স্যার ইসকোটা তাহলে কোথায়? বর্ধমানে? কোনটা? বর্ধমান ডিস্ট্রিক্ট। এই ইসকো কুলটিতে, আইআই কুলটিতেই আছে। কুলটি কুলটি। কোথায়? বর্ধমান। আচ্ছা। ঠিক আছে, বর্ধমান জেলা। ঠিক আছে, কুলটি বার্নপুর নাম শুনেছো নিশ্চয়ই। ঠিক আছে, এবার এটা একটু মাথায় রাখবে। এই ইসকোটা আরেকটা কোশ্চেন দেয়, এই ইসকোটাকে জাতীয়করণ করা হয়েছিল। জাতীয়করণ অর্থাৎ ন্যাশনালাইজেশন কবে করা হয়েছিল, এটা একটু অনেক সময় দিয়ে দেয়, 1972 সালে। ঠিক আছে, তাহলে ইসকোটাকে জাতীয়করণ করা হলো কবে? 1972 সালে, এটা মাথায় রাখবে। ওকে, চলো স্যার নেক্সট। ইসকোর ফুল ফর্মটা কি বললেন? কোনটা? ও, ইসকোর ফুল ফর্ম? ইসকো, ইসকো তো হ্যাঁ স্যার। ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। ওকে, স্যার এক দাগটা একটুখানি দেখাবেন, ওটা স্ক্রিনশট নেবো। দেখো বুঝতে পারবে তো কোনটা দেখাবো বললে বাবা? এক দাগ, এক দাগ। একটা, আচ্ছা, একের দাগেরটা আছে। ঠিক আছে, তাহলে হ্যাঁ মাথায় স্যার। রাখবে। হ্যাঁ, এখানে কিছু এটা যেমন আমরা ইস্পাত কারখানা পড়ছি, এটা দেয়, তাহলে ইস্পাত কারখানার মধ্যে এই তিনটেই মূলত তোমাদের দিতে দেয় আর কি। এছাড়া এর বাইরে কিছু আছে, একটু লিখে নাও। এর বাইরে তোমাদের যেটা দেয় সেটা হচ্ছে শঙ্কর ইস্পাত কারখানা। শঙ্কর ইস্পাত কারখানা। ঠিক আছে, তো শঙ্কর ইস্পাত কারখানা একটা হচ্ছে ওই বিশ্বেশ্বরা, যেটা একটু আমরা পড়লাম, বিশ্বেশ্বরা আয়রন স্টিল লিমিটেড, বিশ্বেশ্বরা আয়রন স্টিল লিমিটেড, যেটা আমরা ভিআইএসএল পড়লাম, এটা তো আমরা এক্ষুনি পড়লাম, কর্ণাটকে অবস্থিত। ঠিক আছে, ভদ্রাবতী কর্ণাটকে অবস্থিত, ভদ্রা রিভারের পাশে, ভদ্রা বলে একটি নদী আছে তার পাশে। এছাড়া আরেকটা দেয় যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত দুর্গাপুরে, তার নাম হচ্ছে আলাম স্টিল প্ল্যান্ট। আলাম স্টিল
আলাম স্টিল প্ল্যান্ট, এটা পরীক্ষায় দেয়, ঠিক আছে। আলাম স্টিল প্ল্যান্ট, এইগুলো হচ্ছে শঙ্কর ইস্পাত কারখানা, অ্যামালগাম যেটাকে বলে, ঠিক আছে। তো এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে দুর্গাপুর, ঠিক আছে, দুর্গাপুর অবশ্যই ওয়েস্ট বেঙ্গল। আর ভারতের সবচেয়ে বড় তোমার শঙ্কর ইস্পাত কারখানার নাম সেটা হচ্ছে সালেম, সালেম স্টিল প্ল্যান্ট। এটা পরীক্ষা এইভাবেই দেয় যে ভারতের সবচেয়ে বড় শঙ্কর স্টিল প্ল্যান্ট কোনটি, তাহলে উত্তরটা কি হচ্ছে সালেম প্ল্যান্ট, বজ্রকলা আকার বয়লয় আকার প্ল্যান্ট, সালেম তামিলনাড়ু, SSP। ওকে, চলো নেক্সট 3 নম্বরের প্রশ্নটা কি হবে? বলছে নিম্নের কোন কারখানাটি তোমার ব্রাহ্মণী রাউরকেল্লা হবে এটা। কেল্লা। রাউরকেল্লা। কোনটি অবস্থিত? রাউরকেল্লা, রাউরকেল্লা, তাই তো। তাহলে রাউরকেল্লা কার সহযোগিতায় তৈরি হয়েছিল? জার্মানি। জার্মানি। জার্মানি, ঠিক। জার্মানি। জার্মানির একটা কোম্পানি, আগের দিন বলেছিলাম কি কোম্পানিটার নাম? ভেরি গুড, ঠিক আছে। ক্রুপস এন্ড ডেমক। হ্যাঁ, ক্রুপস অ্যান্ড ডেমগ, ঠিক আছে। ক্রুপস, কয়রোফালা, কয়রোফালা, ক্রুপস, পদন্তেশ্ব, ক্রুপস, কয়রোফালা রস্যু দন্তেশ্ব, কয়রোফালা রস্যু পদন্তেশ্ব, ক্রুপস অ্যান্ড ডেমাগ, এর সহযোগিতা ব্রাহ্মণী নদীর তীরে রাউরকেল্লা তৈরি হয়েছিল, ঠিক আছে। চলো নেক্সট, ভারতের সিলিকন ভ্যালি কোনটাকে বলা হয়? খুবই সোজা প্রশ্ন, বেঙ্গালুরু। বেঙ্গালুরু। তো সবাই একমত তো? বেঙ্গালুরুকে বলা, বেঙ্গালুরুকে আর কি বলা হয়? আর কি বলা হয় বেঙ্গালুরুকে, বলো। স্যার বেঙ্গালুরুকে হচ্ছে যমজনগরী বলা হয়। রাজধানী। হ্যাঁ, বেঙ্গালুরু, তারপর ব্যাঙ্গালুরু রাজধানী অবস্থিত তো অঞ্চল। হ্যাঁ, বলো। গার্ডেন সিটি অফ ইন্ডিয়া বলা হয়, বলা হয় না? হাইটেক। স্যার ইলেকট্রিক্যাল কি একটা বলা হয় না, কি একটা ছিল? হ্যাঁ, ইলেকট্রনিক সিটি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে ইলেকট্রনিক। বেঙ্গালুরুকে শুধু সিলিকন ভ্যালি বলা হয় তাই নয়, বেঙ্গালুরুকে বলা হয় গার্ডেন সিটি অফ ইন্ডিয়া, ঠিক আছে। এগুলো একটু এক জায়গায় লিখে নেবে, অনেক সময় দিয়ে দেয়, যখন পড়ছি একটু রিভাইজ করে নেওয়া হচ্ছে। গার্ডেন সিটি অফ ইন্ডিয়া, উদ্যান নগরী। আর কি বলা হয়? ইলেকট্রনিক সিটি অফ ইন্ডিয়া, তাই তো, ইলেকট্রনিক সিটি বলা হয়। সবাই একমত তো? ভেরি গুড। স্যার 3 দাগটা একটু দেখাবেন, ওই 1 দাগ লিখে গিয়ে লিখতে পারিনি। কোনটা 3 দাগটা কোনটা? একটু চেঞ্জ করুন। 3 দাগটা। 3 দাগ, এই যে 3 দাগ দেখো, হয়েছে? ভেরি হ্যাঁ গুড। স্যার। চলো এগিয়ে যাই আমরা। নেক্সট 4-এর কি প্রশ্ন? ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছিল? পশ্চিমবঙ্গের ঘুষুরিতে। পশ্চিমবঙ্গের ঘুষুরি হবে। ঘুষুরি হয়ে গেছে। ঘুষুরি তো স্যার, এটা ঘুষুরি হয়ে গেছে তো। ঘুষুরি। ঘুষুরি। হ্যাঁ, এটা ঘুষুরি হবে, তাই তো বাবু? কি বলছো তোমরা? ঘুষুরি হবে। হ্যাঁ স্যার, ঘুষুরি হবে স্যার। এটা কিন্তু খুব মজাদার জিনিস হয়েছে, তাই ঘুষুরি তো। হয়ে তাহলে গেছে। হাওড়ার ঘুষুরি। স্যার আগেরটা একবার দেখি স্যার। আগেরটা কি ছিল? এই যে করলাম, সিলিকন ভ্যালি কাকে বলা হয়? ঠিক আছে, উত্তর হচ্ছে বেঙ্গালুরু। নিয়েছো? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক। তাহলে এই যে কাপড়ের কল মানে কি? কার্পাস বয়ন শিল্প মানে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, তাই তো। কার্পাস বয়ন শিল্প হচ্ছে ভারতের বৃহত্তম একক শিল্প। তাহলে এই যে কার্পাস বয়ন শিল্প, কার্পাস বয়ন শিল্প, এটা হচ্ছে ভারতের একক বৃহত্তম শিল্প। ওকে, এবং ভারতের আধুনিক আর কি যে কার্পাস শিল্প, যদিও এটা আমরা প্রথম বলি যে পশ্চিমবঙ্গের ঘুষুরিতে কবে তৈরি হয়েছিল বাবা?
কবে তৈরি হয়েছিল? 1818, তাই তো? হাওড়ার 1818, হ্যাঁ স্যার। 1818 সালে হাওড়ার ঘুষুরিতে এটা তৈরি হয়েছিল। এটাকে এই জন্য কি বলা হয়? ফোর্ট গ্লাস্টার বলা হয়, তাই তো? হাওড়া, এই যে হাওড়ার অ্যাকচুয়ালি কোন অঞ্চল? ঘুষুরিতে ফোর্ট গ্লাস্টার বলে একটি জায়গা রয়েছে। ফোর্ট ফোর্ট গ্লাস্টার। ফোর্ট গ্লাস্টার বলে একটি জায়গা রয়েছে, সেখানে গঠিত হয়েছিল। এইবার তোমাকে এখান থেকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই যে মানে কার্পাস বয়ন শিল্প, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয়, কি বলা হয়? ফুটলুস ইন্ডাস্ট্রি, মনে আছে? ফুটলুস ইন্ডাস্ট্রি। কার্পাস বয়ন শিল্পকে কি বলা হয়? ফুট লুজ ইন্ডাস্ট্রি। এটার পরীক্ষা দেয়। ফুট লুজ ইন্ডাস্ট্রি কাকে বলে? ফুট লুজ ইন্ডাস্ট্রি মানে যেসব ইন্ডাস্ট্রি গুলো পুরোপুরি কি হচ্ছে তোমার কাঁচামাল নির্ভর, যেসব আর কি ইন্ডাস্ট্রি গুলো পুরোপুরি হচ্ছে কাঁচা মাল নির্ভর, সেগুলোকে বলা হয় ফুট আর কি লুজ ইন্ডাস্ট্রি। এবার এখানে একটা মাথায় রাখতে হবে, এটা গেল ভারতের প্রথম আর কি কাপড়ের কল বা কার্পাস বয়ন শিল্প। কিন্তু যদি বলে আধুনিক, ভারতের প্রথম আধুনিক, এটা হলো ভারতের আরেকটা প্রশ্ন দেয়, ভারতের প্রথম আধুনিক আধুনিক কার্পাস বয়ন শিল্প মানে তোমার কার্পাস বয়ন শিল্প কেন্দ্র গড়ে মুম্বাইতে? উঠেছে ইয়েস, গুজরাট হবে। মুম্বাইতে। শিল্প গড়ে ওঠে কোথায়? মুম্বাই। আধুনিক বলেছে, তাহলে সেটা কবে? 1854 সাল। বোঝা গেল? স্যার মুম্বাইকে তো আবার কার্পাস বয়ন শিল্পের রাজধানীও বলা হয় না? একদম, মুম্বাইকে বলা হয় কটন কটন পলিস অফ ইন্ডিয়া। ঠিক আছে, মুম্বাইকে কি বলা হয়? কটন পলিস অফ ইন্ডিয়া বলা হয়। ভেরি গুড। ঠিক আছে, মাথায় রাখবে। তাহলে ভারতের প্রথম আধুনিক কার্পাস বয়ন শিল্প বলে সেক্ষেত্রে মুম্বাই করবে 1854। কিন্তু যদি বলে যে প্রথম কাপড়ের কল কোথায় গড়ে উঠেছিল, সেক্ষেত্রে উত্তর হবে পশ্চিমবঙ্গের ঘুষুরি, মুসুরি নয়। 1818 সালে পোর্ট গ্লাস্টার বলে জায়গায়। চলো এগিয়ে যাচ্ছি। ভারতের রেল বগি, বগি হবে, নির্মাণ কোথায় হয়? এটা পেরাম্বুরু। চিত্তরঞ্জন লোকোমোটিভ। আচ্ছা, একজন চিত্তরঞ্জন বাড়ানো বলেছে। স্যার আচ্ছা, চিত্তরঞ্জন। বাড়ানো চিত্তরঞ্জন একজন বারাণসী, আরেকজন বললো অনেকগুলো উত্তর আসছে। কেন এতগুলো উত্তর আসছে বাবা? রেল বগি, এগুলো তোমাদের সেই একদিন আলোচনা করতে গিয়ে মনে হয় লিখেছিল, কোথায় কি উৎপন্ন হয়? হ্যাঁ স্যার হ্যাঁ, কোথায় হারিয়ে হ্যাঁ ফেলেছে স্যার ওগুলো? বলে দিয়েছিলেন স্যার। হ্যাঁ চিত্তরঞ্জন বলো। রেল ইঞ্জিন। চিত্তরঞ্জন হচ্ছে লোকোমোটিভ, তাই তো? চিত্তরঞ্জন হচ্ছে তোমার লোকোমোটিভস এর জন্য বিখ্যাত। রেল বগি কোথায় তৈরি হয়? লাস্ট চান্স, বলো। দেরাদুন। পেরাম্বুর। পেরাম্বুর কোথায়? পেরাম্বুর হবে এটা। চেন্নাই। হ্যাঁ, তামিলনাড়ু। তামিলনাড়ু। তামিলনাড়ুর পেরাম্বুর। পেরাম্বুর, পেরাম্বুর। কি ঘুরে না কি সব দিয়েছে স্যার। হ্যাঁ বলো। এই বানানটা মনে হয় ভুল আছে। হ্যাঁ, ওই তো পেরাম্বুর হবে, পেরাম্বুর। কি বললাম বুঝছো? কোথায় হবে? পেরাম্বুর হবে। ক্লিয়ার? আর চিত্তরঞ্জন হচ্ছে তোমার কি? লোকোমোটিভ। লোকোমোটিভ মানে কি? হালকা লোকোমোটিভ। চিত্তরঞ্জন লোকোমোটিভ বলে। আর ডিজেল আর কি? ইঞ্জিন। ডিজেল, ডিজেল ইঞ্জিন তৈরি হয় কোথায়? বারাণসীতে। স্যার চিত্তরঞ্জনে কি হয়? চিত্তরঞ্জন লোকোমোটিভ। লোকোমোটিভ মানে এখানে হালকা যে আর কি যে টাইপের ইঞ্জিন গুলো থাকে সেগুলো তৈরি হয়। ঠিক আছে। আর ডিজেল ইঞ্জিন হয় তোমার আর কি বারাণসীতে, সরি। আর তোমার চেন্নাই পেরাম্বুরে হয় তোমার আর কি রেল বগি। চলো, দেখো এটা খুব ভালো প্রশ্ন। ভারতের বৃহত্তম মোটর নির্মাণ কারখানা কোনটি? টাটা মোটর। কি ভাবছো, কি বলছো তোমরা, বলো।
এই হুন্ডাই মোটরস ইন্ডিয়া লিমিটেড। ভারতের বৃহত্তম হুন্ডাই কে বললো? ভারতের বৃহত্তম মোটর কারখানা হচ্ছে মারুতি। মারুতি মারুতি সুজুকি স্যার, মারুতি মারুতি উদ্যোগ উদ্যোগ লিমিটেড। লিমিটেড। হ্যাঁ, কি বললাম বুঝছো? এটা ভুল করলে হবে না। ভারতের বৃহত্তম তোমার আর কি মোটর গাড়ি কোনটা হচ্ছে মারুতি। মানে এই যে অটোমোবাইল বা মোটর গাড়ি কি আর কি, এই যে ইন্ডাস্ট্রি গুলো রয়েছে, ঠিক আছে, এটাকে কি বলা হয় এটা একটু বলে নি। এই যে মোটর গাড়ি বা অটোমোবাইল ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে, এখানে কি হয়, বিভিন্ন পার্টস গুলোকে অ্যাকুমুলেশন করা হয়, মানে সংযুক্তকরণ হয়। এই জন্য এটাকে কি বলা হয়, সংযোজন ভিত্তিক শিল্প বলা হয়। মজার বিষয়, মোটর গাড়ি শিল্পকে কি বলা হয়, সংযোজন 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 ভিত্তিক শিল্প, অ্যাসেম্বল ইন্ডাস্ট্রি বলা হয়। ঠিক আছে, এবং যেহেতু এই কেন্দ্র, এই যে অটোমোবাইল ইন্ডাস্ট্রি যেগুলো থাকে, এটা যেখানে তৈরি হয়, এর পার্টস তো আমরা অ্যাসেম্বল করি, অ্যাসেম্বল করা হয়, তাহলে এইটাকে কেন্দ্র করে কি হয়, তোমার বিভিন্ন জায়গায় বিভিন্ন তোমার কেন্দ্র আর কি গড়ে ওঠে। এই জন্য এইটাকে মানে এই শিল্পটাকে কেন্দ্র করে অন্যান্য অনেক শিল্প গড়ে ওঠে। এই জন্য এটাকে কি বলা হয়, এটাকে বলে ডাউন স্ট্রিম ইন্ডাস্ট্রি বলা হয়। কি বলা হয়, ডাউন স্ট্রিম ইন্ডাস্ট্রি। অর্থাৎ যে শিল্প আর কি কে কেন্দ্র করে অন্যান্য অনেক শিল্প গড়ে ওঠে তাকে বলা হচ্ছে ডাউন স্ট্রিম ইন্ডাস্ট্রি। ওকে, যাই হোক, তাহলে এখানে দেখো এই যে যেগুলো আমরা করছি, এখানে যদি বিএমডাব্লিউ ইন্ডিয়া বলে, বিএমডাব্লিউ কোথায় তৈরি হয় বলো তো? ভারতের একটা জায়গায় তৈরি হয়, কোথায় বলো দেখি? এই যে বিএমডাব্লিউ আমরা যে বলছি, এটা তৈরি হয় একমাত্র চেন্নাইতে। চেন্নাই, বিএমডাব্লিউ ইন্ডিয়া তৈরি হয় চেন্নাই। চেন্নাই কোথায়? তামিলনাড়ু। বোঝা গেল? টাটা মোটরস কোথায় তৈরি হয়? টাটা মোটরস এর দুটো কারখানা আছে, একটা হচ্ছে জামশেদপুর ঝাড়খণ্ড, আরেকটা হচ্ছে সানন্দ গুজরাট, যেটা এখান থেকে ওই যে আমাদের সানন্দে গিয়ে ওই যে তোমার হতে শুরু করে ন্যানো। তাহলে টাটা মোটরস কোথায় আছে? টাটা মোটরস আছে তোমার কোথায়? এটা হচ্ছে দুটো জায়গায়, একটা হচ্ছে তোমার টাটা মোটরস কারখানা হচ্ছে জামশেদপুর ঝাড়খণ্ড, আর এটা হচ্ছে গুজরাটের সানন্দ। আর এখানে যে আমরা মারুতি উদ্যোগ করলাম, এটা হচ্ছে গুরগাঁও। গুরগাঁও কোথায়? হরিয়ানা। হরিয়ানা। বোঝা গেল? তাহলে মারুতি উদ্যোগ লিমিটেড এটা কোথায় অবস্থিত? গুরগাঁও, হরিয়ানা। ইম্পর্টেন্ট কিন্তু এটা। আর হুন্ডাই মোটরস যেটা বললে, এটা কোথায় অবস্থিত? হুন্ডাই মোটরস এটা হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। তামিলনাড়ুতে একটি জায়গা আছে হুন্ডাই মোটরস, এটা অতটা ইম্পর্টেন্ট না, এটা বলে দিতে পারি কিন্তু লাগবে না, মানে সবকিছু যে লাগে এরকম নয়। কিন্তু তোমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে টাটা মোটরস যেটা লাগে। আর বিএমডাব্লিউ যেহেতু একটা ব্র্যান্ড, এটা ভারতে একমাত্র একটা জায়গায় তৈরি হয়, সেটা হচ্ছে তোমার কোথায় বললাম, চেন্নাইতে তৈরি হয়। আর মারুতি উদ্যোগ লিমিটেড এটা হচ্ছে ভারতের বৃহত্তম মোটর গাড়ি কারখানা, সেটা হচ্ছে কোথায়? গুরগাঁও অবস্থিত। চলে আসো হরিয়ানা। টাটা মোটরসটা কি এদের মধ্যে বললেন স্যার? টাটা টাটা মোটরসটা মোটরস দুটো জায়গায়, একটা হচ্ছে জামশেদপুর ঝাড়খণ্ড, আর একটা হচ্ছে সানন্দ গুজরাটের সানন্দ। এটা ইম্পর্টেন্ট লাগে, সানন্দ গুজরাট। আর হুন্ডাই মোটরসটা কথা বললেন? হুন্ডাই মোটরসটা লিখে নাও, লিখলে কিন্তু এটা দেয় না, সেটা হচ্ছে শ্রী পেরেমবুদুর। নামটা একটু কঠিন, শ্রী পে রুম শ্রী পেরেমবুদুর। শ্রী পেরেমবুদুর কোথায়? এটা এটা হচ্ছে তামিলনাড়ু। হলো, শ্রী পেরেমবুদুর। ওকে, নেক্সট। আচ্ছা, এর মধ্যে কোনটিকে সানরাইজিং ইন্ডাস্ট্রি বলে? পেট্রো রসায়ন শিল্প। পেট্রো রসায়ন শিল্প। পেট্রো রসায়ন শিল্প। সবাই একমত? বা এই শিল্পকে কি বলা হয়? পেট্রো রসায়ন শিল্প। বা এই শিল্পকে আরেকটা নামে অভিভূত করা হয়, সেটা হচ্ছে মডার্ন ইন্ডাস্ট্রিয়াল জাইন্ট, অর্থাৎ আধুনিক শিল্প দানব। আধুনিক আধুনিক শিল্প দানব, মানে এই যে ইন্ডাস্ট্রিটা রয়েছে দানব, এর কি রয়েছে? ফিউচার রয়েছে। ঠিক আছে, এই ইন্ডাস্ট্রি কি হচ্ছে আগামী দিনে আর কি অনেক বড় ক্ষেত্র তৈরি হতে পারে। ঠিক আছে, ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পের নাম কি? কেন্দ্র কোনটি? জামনগর। ভারতের বৃহত্তম
শিল্প রসায়ন কেন্দ্রের নাম কি? জামনগর। জামনগরে হাজিরা, তাই তো? জামনগরে অবস্থিত হাজিরা, গুজরাটে। লিখে নিতে পারে, ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্রের নাম হচ্ছে কি? হাজিরা। হাজিরা ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র। এটা কোথায়? জামনগর, গুজরাট। চলে আসো, নেক্সট আমরা এগিয়ে যাই। সাইবার ক্যাপিটাল অফ ইন্ডিয়া কোন শহরকে বলা হয়? হায়দ্রাবাদ। বাকিরা সবাই একমত? একদম, সাইবার ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয় হায়দ্রাবাদকে। তো আইটা কি বলা হয় হায়দ্রাবাদকে? হাইটেক সিটি, তাই তো? হ্যাঁ স্যার। হাইটেক সিটি, সাইবার ক্যাপিটাল অফ ইন্ডিয়া হায়দ্রাবাদ। ভেরি গুড। নেক্সট, ভারতের প্রতিরক্ষা যান নির্মাণ কেন্দ্র মানে ডিফেন্স আর কি তৈরি হয়, ডিফেন্স সিস্টেম কোথায় তৈরি হয়? জব্বলপুর। জবলপুর। জব্বলপুর। বাহ, কোথায় এটি? জব্বলপুর কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। 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 ভেরি গুড। ঠিক আছে, মাথায় রাখবে, ভারতের প্রতিরক্ষা নির্মাণ কেন্দ্র কোথায় অবস্থিত? জব্বলপুর। আচ্ছা বলো দেখি, ভারতের প্রতিরক্ষার সামগ্রী তৈরি করার সবচেয়ে বড় সংস্থার নাম কি? ভারতের প্রতিরক্ষা সামগ্রী তৈরি করার সবচেয়ে বড় সংস্থার নাম কি? ডিআরডিও। স্যার হিন্দুস্তান এরোনটিক্স স্যার। না না, ডিআরডিও, ও ডিআরডিও। আচ্ছা আচ্ছা স্যার। তাই না? ডিআরডিও, হ্যাঁ, ডিআরডিও ফুল ফর্ম কি? স্যার ডিফেন্স। বলো। ডিআরডিও 1958 সালে তৈরি হয়েছিল, এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। হ্যাঁ বলো, এটা কি বলছিলে? স্যার ডিআরডিও ডিফেন্স কোথায়? ডিআরডিও আর 1969 নয়? 69? কি বলছো? ওটা তো তুমি ইসরো বলছো। ও হ্যাঁ, সরি। ইসরো, ওটা 1969। দুটো আলাদা বাবা। এটা মহাকাশ সম্পর্কিত আর এটা হচ্ছে ভারতের প্রতিরক্ষা সম্পর্কিত। ঠিক আছে, তো ডিআরডিও ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হ্যাঁ অর্গানাইজেশন। ভুলে গেলে হবে না, ডিফেন্স রিসার্চ, এটা তো একটু বাংলা ইংলিশে লিখতে হবে তোমাদের। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ওকে, 1958, হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। 1958। চলে আসো নেক্সট। কোশ্চেনটা আবার রিপিট হয়েছে মনে হচ্ছে। ইয়েস, হাইটেক সিটি বলা হয় কাকে? আগে আমরা বললাম হায়দ্রাবাদ, নাকি এটা 12টা আর 11টা টেক সিটি কাকে বলে? দেখো দুটো আলাদা বেঙ্গালুরু। প্রশ্ন কিন্তু। বেঙ্গালুরু। Don't get confused. বেঙ্গালুরু। মুম্বাই। বেঙ্গালুরু। টেক সিটি, ঠিক আছে, টেক সিটি বলা হয় বেঙ্গালুরু। ওকে, টেক তো সিটি হাইটেক মানে কি স্যার? সিটি বলা হয় হায়দ্রাবাদ। হ্যাঁ বলো। টেক সিটি বলতে? ওই টেক সিটি মানে তোমার টেকনোলজি, টেক কথাটা মানে কি? টেকনোলজি সিটি অফ ইন্ডিয়া। আর হাই টেকনোলজি মানে হাই টেকনোলজি, আরো আর কি উন্নতিকর শহর। ঠিক আছে, মানে টেকনোলজিক্যাল আরো ডেভেলপ, এরকম ব্যাপার। এই যে হাইটেক আর টেক, টেক মানে কি? টেকনোলজি, শর্ট ফর্ম তো। তাহলে টেক সিটি অফ ইন্ডিয়া বেঙ্গালুরু, হ্যাঁ আর স্যার। হাইটেক সিটি এটা হচ্ছে হায়দ্রাবাদ। কি বললাম বুঝেছো? আর কিছুই না, এই হচ্ছে ব্যাপার। চলো, এটা আমরা একটু আগে আলোচনা করলাম, সালেম। একটুখানি তাই তো? স্যার একটুখানি দেখি ওই 11 দাগ থেকে একটু দেখি স্ক্রিনটা অফ হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও, 11 দাগটা কি বললেন যেন? দাঁড়াও দিচ্ছি, দেখো। বেঙ্গালুরু। ঠিক আছে, হয়ে গেছে। হয়েছে? হ্যাঁ হ্যাঁ।
নেক্সট, দেখো কি বলছে, ভারতের বৃহত্তম সংকর ধাতুর আর কি যে হচ্ছে সেটার নাম হচ্ছে সালেম। ওকে, এবার এই সালেম থেকে কি প্রশ্ন দেয় এটা তো আমরা পেয়ে গেলাম। প্রথমত এই সালেমটা কবে তৈরি হয়েছিল, কি হবে উত্তর? কি হবে উত্তর? অ্যান্সারটা হচ্ছে 1982, সালেম 1982 তে তৈরি হয়েছে। এটা কোশ্চেনটা দেয় কিন্তু মাথায় রাখবে। সালেম আর কি স্টিল প্ল্যান্ট, এসএসপি যেটাকে বলে, এটা তৈরি হয়েছিল। এটা তৈরি হয়েছিল তোমার তামিলনাড়ুতে অবস্থিত। এটা অ্যাকচুয়ালি মানে এটা ফাইনাল আর কি যদিও তৈরি হয়েছিল এটা 81, আর এটাতে ফাইনাল প্রোডাকশন শুরু হয়েছিল 82, মানে দুটো লিখে রাখবে। দেখবে ইট ওয়াজ ফাউন্ডেড মানে এটা প্রতিষ্ঠা করা হয়েছিল 81-তে, এবং এর যে উৎপাদন এটা শুরু হয়েছিল তোমার 82-তে। ঠিক আছে, দেখা গেলো 81 অপশনে রইলো। তুমি ভাববে তাহলে কি হলো, তুমি ভাববে স্যার হয়তো ভুল বলেছে, ওরকম না। ঠিক আছে, মাথায় রাখবে। ওকে, নেক্সট, এটা সেইল হবে, সেইল। কলকাতা। সেইল, হ্যাঁ, এর সদর দপ্তর কোথায়, কি হবে? কলকাতা স্যার। সেইলের সদর দপ্তর বলছে কলকাতা। কবে তৈরি হয়েছিল সেইল? 72 স্যার, 1900। হ্যাঁ, সেল আর কি, সেলের ফুল ফর্ম কি, 72 না 73 বাবু? স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। 73 স্যার। 73 হবে, হ্যাঁ, এটা একটু কারেকশন করে নেবে। আচ্ছা স্যার। 1973, ঠিক। তাহলে সেলের ফুল ফর্ম কি, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, দা স্টিল অথরিটি, AUTHORITY, অথরিটি অফ ইন্ডিয়া। ওকে, তৈরি হয়েছিল। এবার এর মানে এর ফাংশনটা কি, হোয়াট ইজ দ্য ফাংশন অফ সেল, কি হবে? এর কাজ কি, বলো। দেখো, ও আচ্ছা, প্রশ্নটা এখানে হচ্ছে দিল্লি, ঠিক আছে, সেলের হেডকোয়ার্টার হচ্ছে দিল্লিতে। তাহলে এর কাজ কি? এর কাজ হচ্ছে যত তোমার এটা আর কি একটা সরকারি নিয়ন্ত্রক সংস্থা। এর কাজ হচ্ছে যত তোমার স্টিল প্ল্যান্ট গুলো রয়েছে, সরকারি বা সরকারি বলতে যেগুলো হচ্ছে PSU বলে, ঠিক আছে। PSU মানে কি, PSU ফুল ফর্ম? পাবলিক সেক্টর ইউনিট। Yeah, undertaking, public এই যে, undertaking. হ্যাঁ, কি বললে, পাবলিক সেক্টর ইউনিট, পাবলিক সেক্টর No, আন্ডারটেকিং। ঠিক আছে, undertaking. পাবলিক সেক্টর আন্ডারটেকিং যেসব স্টিল প্ল্যান্ট গুলো আছে সেটাকে নিয়ন্ত্রককারী সংস্থার নাম হচ্ছে সেল। কি বলা হচ্ছে, সেল হচ্ছে একটা সংস্থা যার কাজ হচ্ছে যত স্টিল কোম্পানি গুলো রয়েছে পাবলিক আন্ডারটেকিং আর কি, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, তাদেরকে নিয়ন্ত্রক সংস্থা। এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এর হেডকোয়ার্টার কিন্তু দিল্লিতে, প্রধান সদর দপ্তর বলেছে, তাহলে সদর দপ্তর দিল্লিতে। এর এমনি জোনাল হেড কোয়ার্টার থাকে, সেটা আমাদের দরকার নেই, আপাতত এটা মাথায় রাখবে। তাহলে সেল 1973 সালে তৈরি হলো, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। এর কাজ হচ্ছে যত আর কি PSU বডি যেগুলো রয়েছে, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, মানে সরকারি যে স্টিল কোম্পানি গুলো রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রককারী সংস্থার নাম। ওকে, নেক্সট, ভারতের বৃহত্তম ব্লাস্ট ফার্নেস কোথায় অবস্থিত? Baranpur. ফার্নেস মানে হচ্ছে চুল্লি, যেখানে তোমার কি হয়, যত আর কি এই কঠিন দ্রব্যগুলো থাকে সেগুলোকে কি করা হয়, গলিত করা হয়। মানে ধরো এই যে আহ, মানে স্টিল জাত দ্রব্য যেগুলো থাকে বা অন্যান্য যে হার্ডকোর ম্যাটেরিয়াল গুলো থাকে সেগুলোকে কি করা হয়, গলিতকরণ করা হয়। হ্যাঁ বলো। বার্নপুর। বার্নপুর একজন বলেছে, তাহলে আর কেউ কিছু বলবে? Baranpur বলেছি। হ্যাঁ, শুনলাম তো, আর কেউ বলবে কিছু? বার্নপুরই হবে স্যার অ্যান্সার। বা আরে, আমি আর কাউকে, তুমি তুমি তোমারটাই তো প্রতিষ্ঠিত করতে চাইছো, আমি তো বাকিদের জিজ্ঞেস করলাম, তোমার উত্তরটা সঠিক না ভুল সেটা আমি পরে জানাচ্ছি, বাকিদেরও জিজ্ঞেস করছি।
বার্নপুর একদম সঠিক উত্তর, কিন্তু বাকিদেরও জিজ্ঞেস করছি যদি কারো জানা থাকে, বুঝেছো? আমি তো তোমার উত্তরে হ্যাঁ কি বা না কিছুই জানাইনি, বুঝলে? প্রথমত স্যার দুজন বললাম অ্যান্সারটা, আর একজনও বলেছে। ও আচ্ছা, দুজন বললে, আচ্ছা আমি একজন ভাবছিলাম। যাই হোক, বাকিরা মানে জিনিসটা বুঝতে পেরেছো কি জিনিস? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার তোমাদের একটা জানিয়ে এই যে বার্নপুরের আর কি এই যে মানে বৃহত্তম যে ব্লাস্ট ফার্নেস রয়েছে তার একটা নাম রয়েছে, নামটা বলতে পারবে? এর নাম হচ্ছে কাল্যাণী। ঠিক আছে, এর নাম হচ্ছে কাল্যাণী। অনেক সময় কি হয়, মানে ইংলিশে এটাকে বলে কালয়ানি। অনেক সময় কি হয়, এখানে বার্নপুর না দিয়ে এখানে অপশন এই দিয়ে দেয় কাল্যাণী, এদের মধ্যে কোনটি ভারতের বৃহত্তম ব্লাস্ট ফার্নেস, তখনই কিন্তু সমস্যা হয়ে যায়। মাথায় রাখবে, বার্নপুরে এই যে কাল্যাণী নামে যে বার্ন ফার্নেসটা কি ব্লাস্ট মানে ব্লাস্ট ফার্নেসটা আর কি ভারতের বৃহত্তম, এটা তৈরি হয়েছিল কবে? এটা তৈরি হয়েছিল তোমার মানে এটাকে স্যাংশন করা হয়েছিল 2014 সালে। তাহলে ভারতের সবচেয়ে বৃহত্তম ব্লাস্ট ফার্নেস কোথায় অবস্থিত? বার্নপুরে অবস্থিত। এবং এর নামটা কি? তার নাম হচ্ছে কালিয়ানি, এটা মাথায় রেখে। ওকে, চলো নেক্সট। কি হবে? হচ্ছে ভারতীয় উপকূলবর্তী বিশাখাপত্তনম। অঞ্চলে অবস্থিত একমাত্র লৌহ ইস্পাত কেন্দ্র বিশাখাপত্তনম। কোনটি? হ্যাঁ বলো, একবার উত্তরটা শুনতে পেলাম। বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম। ঠিক আছে, উপকূলবর্তী অঞ্চলে। ঠিক আছে, উপকূলবর্তী কোস্টাল রিজন যেটা রয়েছে, কোস্টাল রিজন আমরা যেটা জানি, তো বলছে উপকূলবর্তী অঞ্চলে ভারতে একমাত্র লৌহ ইস্পাত শিল্প বিশাখাপত্তনম। কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। অন্ধ্র। আন্ধ্র, তাই তো, ভেরি গুড। চলো নেক্সট। ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তির কেন্দ্র কোনটি? বেঙ্গালুরু। বেঙ্গালুরু। তাই তো, সবাই একমত তো? সবাই একমত। লার্জেস্ট, যদি তোমাকে বলে লার্জেস্ট ইনফরমেশন, ঠিক আছে, ইনফরমেশন টেকনোলজি সেন্টার নাকি টেকনোলজি হাব যদি বলে, তাহলে উত্তরটা কি হবে? বেঙ্গালুরু। ভেরি গুড। আইটি সেক্টর যেটাকে বলে, এবং ভারতের যে কটা আর কি আইটি সেক্টর আছে তার প্রায় 70% অ্যাবাভ হচ্ছে তোমার বেঙ্গালুরুতেই অবস্থিত। এটাও আমরা আলোচনা করেছি। বিশ্বেশ্বরা লৌহ ইস্পাত কেন্দ্রটি কোথায় অবস্থিত? কি হবে? ভদ্রাবতী, তাই তো? হ্যাঁ, ভদ্রাবতী কোথায়? কর্ণাটক। কর্ণাটক। কর্ণাটকে ভদ্রা বলে নদীর পাশে কর্ণাটকে অবস্থিত। ভেরি গুড। তাহলে অ্যান্সারটা হবে বিশ্বেশ্বরা, এটা কর্ণাটকটা মাথায় রাখবে, এটা দেয় অনেক সময়, কর্ণাটক। নেক্সট। এই প্রশ্নটা কিন্তু আলাদা। দেখো ভালো করে দেখো কি বলেছে, 19টা ভারতের বৃহত্তম আইটি টেকনো পার্ক কোথায় গঠিত হয়েছে? তাহলে কি হবে উত্তরটা? তিরুবনন্তপুরম। হায়দ্রাবাদ। অ্যান্সারটা হচ্ছে তিরুবনন্তপুরম। ভালো করে শুনে নাও, এটা আইটি পার্ক, ঠিক আছে, তৈরি হয়েছে, ঠিক আছে, টেকনো পার্ক ভারতের বৃহত্তম, সেটা হচ্ছে তিরুবনন্তপুরম। কোথায় এটি? তিরুবনন্তপুরম কোথায়? কেরল। কেরালা। কেরালা। আগেরটা কি ছিল? আইটি হাব, অর্থাৎ যেখানে তোমার আইটি সেক্টর মানে ভারতের বৃহত্তম। ঠিক আছে, মানে যেমন আমাদের কলকাতায় রয়েছে তোমার মানে সল্টলেক অঞ্চলে রয়েছে সেক্টর 5, মানে মেনলি আইটি হাব ওইটা। তো সেরকমই তথ্য প্রযুক্তি কেন্দ্র যেটা রয়েছে এখনো বিদ্যমান, যেটা বেঙ্গালুরু, কিন্তু এখানে ভারতের বৃহত্তম আইটি তোমার সেন্টার তৈরি হয়েছে কোথায়, যেটা আগামী দিনে ফাংশনাল হবে, আর বাকি যে কটা রয়েছে সেগুলোকে বিট করে যাবে। বলছে এত বড় একটা বৃহত্তম আইটি আর কি পার্ক বা কেন্দ্র তৈরি হয়েছে, সেটা কোথায়? তিরুবনন্তপুরম। ঠিক আছে, মাথায় রাখবে। তিরুবনন্তপুরমকে কি বলা হয়? স্যার কেরালা সিটি তো, ইয়ে রাজধানী, ক্যাপিটাল। সেটা তো আছেই, সেটা বলা হয় না, এটা তো তার রাজধানী, কিন্তু কি নামে ডাকা হয় তিরুবনন্তপুরমকে? তোমরা পড়েছো গ্রিন সিটি কাকে বলে? তো চেন্নাইকে। গ্রিন সিটি, চেন্নাই। গ্রিন সিটি বলে হচ্ছে চেন্নাই, কিন্তু এভারগ্রিন সিটি কাকে বলে? তিরুবনন্তপুরম।
ঠিক আছে, মাথায় রাখবে, এটা দেয় অনেক সময়। চেন্নাইকে বলে হচ্ছে গ্রিন সিটি, কিন্তু এভারগ্রিন সিটি বলে আবার কাকে? তিরুবনন্তপুরম। ওকে, মাথায় থাকবে। হ্যাঁ স্যার। ওকে, দেখো এই প্রশ্নটাও খুব কমন প্রশ্ন, বারবার পরীক্ষা দেয়। সানসেট ইন্ডাস্ট্রি কাকে বলে? পাট শিল্প। কি হবে? পাট। পাট শিল্প। কেন এরকম নামকরণ করা হয়? বা কিরকম এখন আর বলতে পারো? ব্যবহার নেই ভাই। এই স্যার এর ডুপ্লিকেট আবিষ্কার হয়ে গেছে, মানে পাটের জিনিসপত্রের থেকে এখন নাইলন টাইলন বেশি ব্যবহার করা হয়। মানে এর ব্যবহারের আর কি যে মাত্রাটা, সেটা অধিক হারে আর কি দ্রুত হারে হ্রাস পেয়েছে, তাই তো? এবং এই শিল্পের যে ভবিষ্যৎটা, সেটা অনেকটাই আর কি অন্ধকারে বলতে পারো, তাই তো? এবং আমরা সেটা দেখতেও পাই, একটা সময় কত তোমার পাট কারখানা শিল্প কেন্দ্র ছিল, সেগুলো আজ প্রায় অস্তা চলে। এই হচ্ছে ব্যাপার। এবার আমাকে একটুখানি বলো দেখি, তা সত্ত্বেও কিন্তু ভারত এখনো অব্দি মানে পাট শিল্প উৎপাদনে প্রথম স্থান অধিকার করে, যদিও বাংলাদেশ দাবি করে তারা। কিন্তু এই গত বছরও মানে 2022-23-এরও যে তোমার আর কি রিপোর্ট দেখাচ্ছে, সেখানে ভারতবর্ষ এখনো প্রথমে রয়েছে। তো এবার আমাকে বলো দেখি, যে পাট কল প্রথম ভারতে কোথায় তৈরি হয়েছিল? স্যার রেজিস্ট্রাতে। সুতারুটি। এই, কেন আবার? পাট কল প্রথম তৈরি হয়েছিল রিষড়াতে, কি বলছো বাবু? 1855 সালে, তাই তো? 1855 সালে রিষড়াতে, সবাই একমত তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, যে বললে অন্য কিছু একটু মাথায় রাখবে। প্রথম আর কি তোমার পাট কল তৈরি হয়েছিল কোথায়? রিষড়াতে, ঠিক আছে, মাথায় রাখবে, এটা দেয় পরীক্ষায়। নেক্সট। এবং এটা কিন্তু এই পাট শিল্প, এটাও কিন্তু ফুটলুজ ইন্ডাস্ট্রি। ফুটলুজ ইন্ডাস্ট্রি একটু আগেই বললাম, যেখানে পুরো কাঁচামাল ভিত্তিক আর কি যে শিল্পক্ষেত্র, তাকে বলা হয় ফুটলুজ ইন্ডাস্ট্রি। এটাও কিন্তু ফুটলুজ ইন্ডাস্ট্রির মধ্যে আসে। ভারতের গ্লাসগো কাকে বলা হয়? স্যার হাওড়া। হাওড়া। হাওড়াকে বলা হয়, তাই তো? ভেরি গুড। কেন বলা হয় কেউ বলতে পারবে? ওই যে বললাম, যে একটা সময় আর কি কি হতো, এটা কার্পাস বয়ন শিল্পের জন্য বিখ্যাত ছিল। যেমন তোমার গ্লাসগো রয়েছে স্কটল্যান্ডে, এটা তোমার যেমন বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত, ঠিক তেমনি হাওড়াটা একসময় কার্পাস বয়ন শিল্পের জন্য বিখ্যাত ছিল। এর জন্য মানে গ্লাসগোর সাথে তুলনা করা হয়, ঠিক আছে। নেক্সট। ভারতের বিমানপথ মানে কি? বলো। এগুলো ওই তো প্লেন বলো। স্যার। হ্যাঁ বলো। প্লেন। প্লেন শিল্প, হ্যাঁ, তাই তো। প্রথম কোথায় তৈরি হয়েছিল? এখানে প্রথম প্রশ্নটা এই দিয়েছে, ভারতের প্রথম আর কি প্লেন শিল্প, অর্থাৎ ওই বিমানপথ আর কি কোথায় গড়ে উঠেছিল, কি হবে? বিমানপথ নির্মাণ কেন্দ্র, বিমানপথ নয়, বিমানপথ নির্মাণ কেন্দ্র, কি স্যার হবে? বেঙ্গালুরু। স্যার নাসিক। আচ্ছা, দুজন দু রকম উত্তর দিচ্ছে, উত্তরটা হচ্ছে বেঙ্গালুরু। ভেরি গুড। আচ্ছা। ঠিক আছে, ভারতের প্রথম বিমানপথ নির্মাণ কেন্দ্র এটি তৈরি হয়েছিল কোথায়? বেঙ্গালুরুতে। সালটা বলতে পারবে? না স্যার। সালটা হচ্ছে 1936 সালে, ঠিক আছে, বেঙ্গালুরুতে। নেক্সট। এটা তো দেয় প্রশ্নটা, ভারতের বৃহত্তম মানে জাহাজ নির্মাণ কেন্দ্র এটি হচ্ছে কোন, মানে হিন্দুস্তান শিপইয়ার্ড কোথায় অবস্থিত, কি হবে? স্যার বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম। এটা গার্ডেন রিচ। এই গার্ডেন রিচ কেন? এটা তো হিন্দুস্তান শিপইয়ার্ড বলেছে, কি হবে? স্যার বিশাখাপত্তনম, বিশাখাপত্তনম। ঠিক আছে। গাড়ি। তাহলে অ্যান্সারটা হচ্ছে বিশাখাপত্তনম। এইবার এটা তো হিন্দুস্তান শিপইয়ার্ড বলেছে, কিন্তু এখন এখন ভারতের বৃহত্তম যদি বলে, এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের বৃহত্তম আর কি জাহাজ নির্মাণ কেন্দ্র কোনটি? এটা কিন্তু আর হিন্দুস্তান শিপইয়ার্ড নয়, মানে বিশাখাপত্তনম নয়। হ্যাঁ স্যার এখন আর মাজাগাঁও। স্যার এই তামিলনাড়ুর কোন একটা জায়গায় হয়েছে। তামিলনাড়ু? ঠিক না, কোচিন। মাজাগাঁও স্যার। কোচিন, কোচিন, স্যার ওটা পড়েছি, ভুলে গেছে এই মুহূর্তে। কোচিন। ঠিক আছে, ভারতের বৃহত্তম
শিপইয়ার্ড মানে হচ্ছে তোমার জাহাজ নির্মাণ কেন্দ্র কোনটি? কোচিন শিপইয়ার্ড, বুঝেছো? স্যার এটা কোচিন। বর্তমানে। হ্যাঁ বলো। স্যার এটা বর্তমানে তো? হ্যাঁ, সেটাই তো বলছি। ভারতের বৃহত্তম শিপইয়ার্ড আর কি জাহাজ নির্মাণ কেন্দ্র, সেটা হচ্ছে কোচিন শিপইয়ার্ড। ঠিক আছে, মাথায় রাখবে অবশ্যই। কোথায় অবস্থিত? কোচিন, কেরালা। হ্যাঁ, এটা মাথায় রাখবে। এটা আগে ছিল হিন্দুস্তান শিপইয়ার্ড, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র। এটা আগে ছিল বিশাখাপত্তনম। 2016 পর থেকে 2014-15 অ্যাকচুয়ালি 2014-15 সাল থেকে এই তকমাটা কে নিয়ে নিয়েছে? কোচিন শিপইয়ার্ড নিয়ে নিয়েছে। এবং 2000, তোমরা যদি কেউ আর কি ডাব্লিউবিসিএস এর প্রস্তুতি করে থাকো, দেখবে প্রিভিয়াস ইয়ার ঘাটলে বলে দিচ্ছি তোমাদের, 2016 সালের ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্স এই দুটোতেই কিন্তু দিয়েছিল এই প্রশ্নটা, যে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোচিন শিপইয়ার্ড। কারণ সেই বছর থেকে 2015-16 থেকে 14-15 থেকে এই তকমাটা কোচিন শিপইয়ার্ড নিয়ে নিয়েছিল। ঠিক আছে, যাই হোক, এনটিপিসি হবে। ঠিক আছে, ভারতের এনটিসি নাকি জাতীয় বয়ন নিগম? আচ্ছা, জাতীয় বয়ন নিগম। ঠিক আছে, বয়ন মানে কি? ন্যাশনাল ট্রান্সপোর্ট। টেক্সটাইল নিগম। ঠিক আছে, এনটিপিসি নয়, ন্যাশনাল টেক্সটাইল নিগম। ন্যাশনাল টেক্সটাইল নিগম, ভেরি ইম্পর্টেন্ট এটা সংস্থাটা। ঠিক আছে, কবে তৈরি হয়েছে? এখানে প্রশ্নটা এটা দিয়েছে, কি হবে কারো জানা আছে? স্যার 68 মনে হচ্ছে স্যার। 68 মনে হচ্ছে। হ্যাঁ, বাহ, আমার 68 একদম। নাইলে 66 হ্যাঁ বলো। একদম স্যার। ঠিক আছে, ঠিক উত্তর দিয়েছো। ন্যাশনাল টেক্সটাইল নিগম তৈরি হয়েছিল কবে? 1968। ভেরি গুড, খুব ভালো প্রশ্ন এটা। ঠিক আছে, যদিও এই এখন এটার নাম পরিবর্তিত হয়েছে, মানে এটা নিগম বলছে, এটাকে ইংরেজি নিগমটাকে এটা বা ইংলিশে কি বলে? কমিশন বলে, ঠিক আছে, কর্পোরেশন বলে। মানে আমরা তো এখানে এই যে মানে ন্যাশনাল তোমার টেক্সটাইল নিগম বলছি, এটাকেই দেখবে ইংলিশে কি বলে? ন্যাশনাল টেক্সটাইল কর্পোরেশন বলে। ঠিক আছে, ন্যাশনাল তোমার টেক্সটাইল কর্পোরেশন। এর হেডকোয়ার্টার কোথায়? অবশ্যই নিউ দিল্লি। এর হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। ঠিক আছে, ন্যাশনাল টেক্সটাইল কর্পোরেশন বা নিগমের হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। চলো নেক্সট। একটু আগেই আলোচনা করেছিলাম, কি হবে? রৌরকেল্লা। রাউরকেল্লা। 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 কোথায় অবস্থিত রাউরকেল্লা? স্যার উড়িষ্যাতে। কর্ণাটক। উড়িষ্যা, ভেরি গুড। ওড়িশা নেক্সট। স্যার। হ্যাঁ, ভারতের প্রথম রেল ইঞ্জিন সংস্থা কোনটি ছিল? চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। চিত্তরঞ্জন লোকোমোটিভস। সবাই একমত? চিত্তরঞ্জন লোকোমোটিভসটা কবে তৈরি হয়েছিল বাবু, কারোর আইডিয়া আছে? ভারত হেভি ইলেকট্রিক্যালস। উম আগে এটা একটু উত্তর দাও। চিত্তরঞ্জন তোমার লোকোমোটিভসটা কবে তৈরি হয়েছিল? মানে এখানে প্রশ্নটা রয়েছে ভারতের প্রথম রেল ইঞ্জিন কোন সংস্থা তৈরি করেছিল, এখানে প্রথম কোনটি ছিল না। হুইচ কোম্পানি ফার্স্ট মেড রেলওয়ে, কি হবে? ইন্ডিয়ান অবশ্যই। বুঝতে পারবে? উত্তরটা হচ্ছে টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভস কোম্পানি। কি বললাম বুঝছো? এই যে তোমরা যে বলছো প্রথম রেল ইঞ্জিন সংস্থা, এটা তো চিত্তরঞ্জন লোকোমোটিভস 1950 সালে তৈরি হয়েছিল। তার আগে কি কোনো ভারতীয় সংস্থা আর কি তোমার রেল ইঞ্জিন তৈরিতে যুক্ত ছিল না? অবশ্যই হ্যাঁ। প্রথম আর কি রেল ইঞ্জিন সংস্থা যেটা ভারতের ছিল সেটা ছিল টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভস কোম্পানি। যদিও পরবর্তীকালে এই কোম্পানিটা বন্ধ হয়ে যায়, কিন্তু এটা আর কি ইতিহাস গড়েছিল সেই সময় ব্রিটিশ ইন্ডিয়ার সময়। কি বললাম বুঝেছো? লিখে নিয়েছো সবাই? হ্যাঁ, স্যার।
হ্যাঁ, এটা স্বাধীনতার পূর্বে গঠিত হয়েছিল, কিন্তু পরবর্তীকালে এটা আর চলেনি। 1945 সালে এটা তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীকালে আর এটা চলেনি, বন্ধ হয়ে গেছিল। তারপরেই তো বৃহত্তম আর কি রেল ইঞ্জিন সংস্থা হিসেবে চিত্তরঞ্জন লোকোমোটিভস আজকে আত্মপ্রকাশ করেছে। চলো নেক্সট। ভারতের অধিকাংশ পেট্রো রসায়ন শিল্প কেন্দ্রগুলো কোথায় অবস্থিত? পশ্চিম ভারত। পশ্চিম পশ্চিম ভারত। ভারতে। হ্যাঁ, পশ্চিম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র যে কটা রয়েছে বেশিরভাগই হচ্ছে তোমার ওই গুজরাট অঞ্চলে অবস্থিত, অর্থাৎ কি হবে, পশ্চিম ভারত, তাই না? গুজরাট এই অঞ্চলটি কোথায় অবস্থিত? পেট্রো রসায়ন শিল্প যে কটা বিখ্যাত রয়েছে দেখবে বেশিরভাগই হচ্ছে তোমার ওই ওই অঞ্চলে, তাহলে পশ্চিম ভারতে অবস্থিত। ঠিক আছে, গুজরাট, মহারাষ্ট্র কয়েকটা রয়েছে, তাহলে পশ্চিম ভারতে অবস্থিত। অঞ্চলগতভাবে প্রশ্নটা করা হয়েছে। নেক্সট, স্পঞ্জ আয়রন আর কি কারখানা কি হবে? স্পঞ্জ আয়রন আর কি কারখানা ভারতের প্রথম কোনটা? এটা যদিও তোমার, বাংলার দুর্গাপুর। হ্যাঁ বলো। দুর্গাপুর স্যার। বাংলার দুর্গাপুর একজন বলছে, আচ্ছা বাকিরা কেউ কিছু বলবে? একজন অন্ধ্রপ্রদেশে কোট্টাগুডাম, ওটা বলছো? দেখো, এটার উত্তরটা হচ্ছে কি একদম সঠিক, যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে কোট্টাগুডাম। ঠিক আছে, মানে স্পঞ্জ আয়রন, স্পঞ্জ আয়রন কি জিনিস বলো দেখি? স্পঞ্জ আয়রন ভারতের প্রথম স্পঞ্জ আয়রন আর কি, এটা কি প্ল্যান্ট কি হবে, কি জিনিস? কোট্টাগুডাম। স্যার ঢালাই লোহা তো স্যার। হ্যাঁ, এর স্পঞ্জ আয়রন জিনিসটা কি? এটা হচ্ছে তোমার স্ক্র্যাপ এক গুলোকে গলিয়ে নিয়ে ছাঁচে ফেলে যে লোহাটা তৈরি ছাঁচে হয়। ফেলে যেটা তৈরি হয়, ঠিক আছে, স্পঞ্জ আয়রন প্ল্যান্ট। ঠিক আছে, স্পঞ্জ আয়রন প্ল্যান্টে যেটা হয়, এটা কি করে, এটাতে প্রথমত এই যে যে আয়রনে কি থাকে, আয়রন অক্সাইড থাকে, সেটাকে আর কি পরিমাণটা কমিয়ে দেয়। ঠিক আছে, এটার মধ্যে থেকে যে আয়রনের যে পরিমাণটা থাকে সেটা আয়রন অক্সাইড, সেটাকে পরিমাণটাকে কমিয়ে দিয়ে তারপর কি করে এইগুলোকে বিভিন্ন আর কি ভাবে মেশানো হয় বিভিন্নর সাথে, মানে স্টিল আর কি যেগুলো থাকে সেগুলোর সাথে মেশানো হয়। এই জন্য এটাকে স্পঞ্জ আয়রন বলে, তার কারণ এটাতে আয়রন অক্সাইডের পরিমাণটাই কম থাকে, মানে সেগুলোকে নিঃশ্বসিত করে নেওয়া হয়। ঠিক আছে, তো এই মুহূর্তে যদি বলে ভারতের বৃহত্তম স্পঞ্জ লোহার আয়রন কোম্পানি কোনটি, সেটি হচ্ছে বিহার, বিহারে অবস্থিত। ঠিক আছে, বিহার স্পঞ্জ আয়রন কারখানা, বিহার স্পঞ্জ আয়রন কোম্পানি ইজ দ্য লার্জেস্ট স্পঞ্জ আয়রন কোম্পানি রাইট নাও ইন ইন্ডিয়া। কিন্তু ভারতের যদি প্রথম বলে তাহলে সেটার অ্যান্সারটা কি হবে, অন্ধ্রপ্রদেশে কোট্টাগুডাম। ঠিক আছে, নেক্সট, নিশান ট্রাক মানে ট্রাক আর কি যেগুলো কাজে লাগানো হয়, জিপ, এগুলো ভারতের কোথায় তৈরি হয়? জব্বলপুর। জব্বলপুর। বাহ, খুব সুন্দর উত্তর দিয়েছে অ্যান। আর বাকিরা জানো এটা? এটা খুবই আর কি বিখ্যাত দুটো আর কি বলতে পারো তোমার শিল্প আর কি, মানে যেগুলোকে বলে আর কি মোটর মোটর শিল্পের মধ্যেই আসে। ঠিক আছে, তার সেক্ষেত্রে উত্তরটা কি হবে একদম ঠিক আছে, জিপ হচ্ছে তোমার জব্বলপুর। ভেরি গুড। চলো লাস্ট আজকে আমাদের প্রশ্ন, এদের মধ্যে কোনটিকে বলা হয় অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি অর্থাৎ সহায়ক শিল্প, যে কি করে অন্য, আচ্ছা উদাহরণ নয় বলেছে, সরি, এর মধ্যে কোনটি নয়, মানে যেটি কি করে না অন্য শিল্পকে আর কি গড়ে উঠতে সাহায্য করে না, বা একে অপরের সাথে আর কি নির্ভরযোগ্য ভাবে থাকে না, মানে নিজে নিজে গঠিত হয়, কি অটোমোবাইল হবে? শিল্প স্যার। ব্যাটারি অটোমোবাইল স্যার। শিল্প। বলছে নিচের কোনটি ব্যাটারি তো সহায়ক অপরকে শিল্প, তো সাহায্য করে স্যার। কি হবে? ব্যাটারি ছাড়া করে। কোনো গাড়ি কাঠ চলবে শিল্প। না। ভালো করে দেখে নাও, আমরা একটু কি বললাম, স্যার
অটোমোবাইল অটোমোবাইল শিল্প। নয় বলছে তো। কাজ উদাহরণ হচ্ছে নয়, এটা অটোমোবাইল শিল্প। কোনটি সহায়ক শিল্প নয়, অটোমোবাইল তো নিজে নিজেই ইন্ডাস্ট্রি। আর কাঁচ শিল্প তো ওইগুলো সহায়ক শিল্প, কাঁচ, টায়ার, টিউব। টায়ার ও টিউব নির্মাণ শিল্প। আচ্ছা, অনেক কনফিউশন রয়েছে। প্রথমত একটু আগেই আমরা পড়লাম এই যে অটোমোবাইল শিল্প যেটা আমরা পড়ছি, অটোমোবাইল শিল্পটাকে আমরা কি বললাম? এটাকে সংযোজন শিল্প। সংযোজন শিল্প বললাম না? এবং এইটাকে আরেকটা জিনিস বলা হয়, সেটা কি ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি। তার মানে যেহেতু এই যে শিল্পটা রয়েছে অটোমোবাইল শিল্পটা, দেখো ভালো করে বোঝো, এই যে অটোমোবাইল শিল্প মানে কি বিভিন্ন পার্টস। তো অটোমোবাইল শিল্প মানে বিভিন্ন পার্টস, তার মানে এই শিল্পকে কেন্দ্র করে কি হবে? অন্যান্য শিল্প গড়ে উঠবে, তাই না? অন্যান্য শিল্প মানে এই শিল্প নিচের কোনটি সহায়ক শিল্প নয়, মানে অন্যান্য শিল্প কেন্দ্র করে এটা শুধু তৈরি হবে। মানে সোজা কথা, অন্যান্য জায়গায় পার্টস তৈরি হবে, সেই পার্টস গুলো ভিত্তি করে এটা তৈরি হবে। মানে ধরো কথার কথা, এই যে টায়ার, আজকে যদি আমি অটোমোবাইল, ধরো একটা গাড়ি তৈরি করছি, তাহলে গাড়ি করতে গেলে কি লাগবে? টায়ার অ্যান্ড টিউব লাগবে। তো তো সেটা তো এর থেকে আসবে না, এখান থেকে এটা যাবে। কি হবে? টায়ার এবং টিউবটা আসবে তো এখানে। কথাটা বুঝলে আমার কি বলছি? বলছে কোনটি হ্যাঁ নয়, স্যার, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ। কোনটার উপর হ্যাঁ, মানে যে জিনিসগুলো তৈরি হবে, ধরো টায়ার তৈরি হলো, এক জায়গায় টায়ার তৈরি হচ্ছে, টিউব তৈরি হচ্ছে, তো সেগুলো তো অটোমোবাইল শিল্প যেখানে তৈরি হচ্ছে সেখানে অ্যাসেম্বল করে পাঠানো হবে। আমরা একটু আগে কি বললাম? অ্যাসেম্বল শিল্প। অ্যাসেম্বল মানে কি? অন্যান্য জায়গা থেকে কাঁচামাল নিয়ে এসে এখানে কি করা হয়? অ্যাসেম্বল করা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে বাকি যেগুলো রয়েছে দেখো অন্যান্য শিল্পে সাহায্য করছে, কিন্তু যেটা প্রথম থেকেই একজন তোমাদের, কি নাম বাবু তোমার, যে অটোমোবাইল শিল্পের পক্ষে ভোট দিলে মিতালি। এবং খুব দৃঢ়তার সাথেও বলে যাচ্ছিল, কিন্তু হ্যাঁ বলো নামটা বলো বাবু। স্যার মিতালি। বাহ, মিতালি কিন্তু প্রথম থেকেই একদম অটোমোবাইল শিল্পের উপর একদম মানে 100% এফোর্ট দিয়ে ও কিন্তু উত্তরটা বলছে। তার কারণ উত্তরটা বুঝতে হবে। অটোমোবাইল শিল্পকে আমরা বললাম কি? অ্যাসেম্বল শিল্প। মানে কি? বাকি অন্যান্য জায়গা থেকে শিল্প এনে এটাকে অ্যাসেম্বল করে এটাকে মার্কেটে সেল করা হচ্ছে। তার মানে এখানে শুধু অ্যাক্সেসটা হচ্ছে, এখান থেকে যাচ্ছে না। তাহলে এটা নয়। বাকি সব শিল্পগুলো কোনো না কোনো ক্ষেত্রে কি করছে? সাহায্য করছে, কিন্তু এটা করছে না। তাহলে সেক্ষেত্রে উত্তরটা হয়ে গেল কি? অটোমোবাইল শিল্প। আমার কথাটা কি বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছো কি বললাম? এটাকে তো এই জন্য সংযোজন শিল্প হ্যাঁ হ্যাঁ। বলছি। মানে বাকি যন্ত্রাংশ যুক্ত করে গড়ে ওঠে, বাকি যন্ত্রাংশ যুক্ত করে এই শিল্প গড়ে ওঠে বলে এটাকে কি বলা হয়? তোমার অ্যাসিলারি ইন্ডাস্ট্রি বলা হয়, বা অ্যাসেম্বলিং ইন্ডাস্ট্রি বলা হয়। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এই বাকিরা কি বুঝতে পেরেছো বিষয়টা, না এখনো দ্বন্দ্বে রয়েছো? বুঝতে পারলাম না কোন। হ্যাঁ স্যার বলছি। আচ্ছা, একজন বলছে বুঝতে পারলাম না। আচ্ছা, আবার বোঝাচ্ছি। প্রথমত বলছে এর মধ্যে, আমরা এর আগেই বললাম না, আমি তোমাদের পড়ানোর সময় কি বললাম? অটোমোবাইল শিল্প মানে ওই যে গাড়ি কারখানা যে তৈরি হচ্ছে, এটা কি শিল্প বললাম আমরা? আমরা বললাম হচ্ছে সংযোজন শিল্প বললাম। সংযোজন শিল্প। মানে কি? সংযোজন শিল্প মানে অন্যান্য জায়গা থেকে ম্যাটেরিয়ালস নিয়ে এসে অ্যাসেম্বলিং করে এটা বিক্রি করা। ধরো একটা গাড়ি তৈরি হচ্ছে, তাহলে গাড়ি তৈরির যে বিভিন্ন পার্টস গুলো সেগুলো তো অন্য জায়গা থেকে কালেক্ট করা হচ্ছে, তারপরে এই শিল্পটা তৈরি হচ্ছে, অটোমোবাইল শিল্প। কি বললাম বুঝেছো? তাহলে অন্যান্য শিল্পের উপর ভিত্তি করে এই ইন্ডাস্ট্রিটা গড়ে উঠেছে। কিন্তু এখানে প্রশ্নটা বলেছে যে কোনটি সহায়ক শিল্প, মানে ও বাকি যে শিল্পগুলো আছে সেগুলো ভিত্তিক অন্যান্য শিল্প হতে পারে, কিন্তু অটোমোবাইল শিল্প এমন একটা শিল্প যেটা অন্য শিল্পের উপর নির্ভর করে দাঁড়িয়ে আছে। এই জন্য এটাকে আমরা কি পড়ছিলাম? অ্যাসেম্বলিং ইন্ডাস্ট্রি পড়ছিলাম, তাই না? তাহলে এটা কি হচ্ছে? স্বয়ং সম্পূর্ণ একটা শিল্পক্ষেত্র নয়, এটা মানে নির্ভরশীল একটা শিল্পক্ষেত্র। কিন্তু বাকি যে ইন্ডাস্ট্রি গুলো আছে সেগুলো হয়তো অন্যান্য ক্ষেত্রে আর কি অন্য ইন্ডাস্ট্রিকে গ্রো করতে সাহায্য করতে পারে, কিন্তু এটা কোনোভাবেই করবে না। এটা তো নিজেই তো অন্যের উপর নির্ভরশীল। তাহলে এখানে তো সেটাই চেয়েছে যে কোনটি সহায়ক শিল্প নয়, উদাহরণ নয়, মানে অন্য ইন্ডাস্ট্রিকে গ্রো করতে সাহায্য করে। এই ইন্ডাস্ট্রিটা নিজেই অন্য ইন্ডাস্ট্রির সাহায্যে গড়ে ওঠে। তাহলে সেক্ষেত্রে উত্তরটা কি হলো? অটোমোবাইল শিল্প হলো। বোঝা গেল এবার? আচ্ছা আচ্ছা, এইবারে বুঝতে পারলাম।